সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৭২। ওর সমস্ত শরীর কেঁপে উঠেছে, থরথর করে কাঁপছে তার পুরো দেহ। শিফার মুখ থেকে খবরটা শোনার পর দম বন্ধ এসেছে তার। মনে হচ্ছে ওহুর মাথার ওপর বিশাল বাজ পড়েছে। শিফাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে চলেছে। বুকের ভেতর জমে থাকা কান্না যেন আর বাদ মানছে না। অস্পষ্টভাবে বুলি আওড়ালো, আপু আপু, আমি নিচে যাব না, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। বড় চাচাকে বলে দাও আমি কোথাও যাব না, কোথাও যেতে চাই না। শিফা ওহুকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে রেখেছে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কারণ শিফা জানে ওহুর মানসিক অবস্থা একবার ভেঙে পড়লে ভয়ঙ্কর কিছু হবে। ওহুর মস্তিষ্ক যদি একবার বিগড়ে যায় তবে উন্মাদ হবে নিশ্চিত। মাথার চুল টেনে ছিঁচড়ে চোয়াল চেপে শিফা শান্ত কণ্ঠে ওহুকে বোঝাতে থাকে, তুই কান্না করিস না ওহু, আমি বলবো। বড় চাচাকে তুই শান্ত হ। আরে পাগলি, তোকে কি এখন বিয়ে দিবে নাকি? তুই ঠান্ডা হ পাগলি। ওহু শিফার উত্তরে তোয়াক্কা না করে কাঁদতে কাঁদতে অস্পষ্ট বর্ণ আওড়ায়, আমি কিচ্ছু জানি না, আমি যাব না নিচে, কারোর সাথে দেখা করব না। বলে দাও, তুমি সবাইকে এক্ষুনি বলে দাও তারা যেন চলে যায়। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাদের কাছেই থাকবো। শিপা তৎক্ষণাৎ কণ্ঠ টেনে সরুভাবে বলে ছুড়ল, ঠিক আছে, যেতে হবে না, আমি এখন এই ছোট কাকিকে ডেকে আনছি। নিহা ছোট কাকিকে নিচে আছে, ডাক দে তো। নিহা চুপচাপ বসেছিল পালঙ্কে কুলু পেটে। শিফা নির্দেশ পেতে ছুটে গেল ওহুর ঘর থেকে। কিছুক্ষণ পর ফিরে আসে ওহুর আম্মিজানকে সঙ্গে নিয়ে। তার পেছনে আসে ওহুর ফুপিজান। তালুকদার বাড়ি থেকে তড়িঘড়ি করে ছুটে এসেছিলেন তিনি, যখন খবর পেলেন আজ ওহুকে দেখতে আসবে। কিন্তু শুধু ওহুরই জানা ছিল না এই বিষয়ে, সাথে অব্ররও জানা নেই এই বিষয়ে। তার চন্ডবলার জন্য কেউ দেখতে এসেছে, ঘাট ছাড়া বাঁধার অঙ্গিনায় জুড়তে চেয়েছে তার কাঠবিড়ালির সঙ্গে। ওহু শিফার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে, কান্না যেন থামার নাম নিচ্ছে না। ওহুর আম্মিজান কক্ষে প্রবেশ করতে মেয়ের অবস্থা দেখে চমকে ওঠে, আতকে ছুটে আসে ওহুর পাশে। দেখলো মেয়ের কান্নারত হেঁচকি টেনে কাঁদছে সে, নাক মুখ ফুলে লাল হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা ওহুর ফুপিজান ঘাবড়ে গেল, আস্তে আস্তে বুলি উড়াতে লাগলো। ওহু মাথায় শান্ত করার চেষ্টা করলো, কি হয়েছে মা, কাঁদছিস কেন, কি হয়েছে? হ্যাঁ। ওহু শিফার বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে জবাব করলো, আমি কোথাও যাব না আম্মা, ওই লোকগুলোকে তোমরা পাঠিয়ে দাও, চলে যেতে বলো, আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে, আমি যাব না আম্মা। আশ্চর্য, এই জন্য কাঁদতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুই কোথাও যাবি না, আমি বলছি বড় ভাইজানকে, কাঁদিস না, তোকে কোথাও যেতে হবে না। এই বলে ওহুর আম্মিজান এবং ফুপু দ্রুত নিস্তালার অন্দরমহলে ছুটে যায়। যাবার আগে আশ্বাস করে ওহু কোথাও যাবে না। খানমহলের বৈঠকখানা, সবাই জমিয়ে বসে আছে এখানে। তন্ময় একপাশে সিঙ্গেল সোফায় মুখবয় গম্ভীর চয়েটে। আজমল খান সবার সাথে সুসম্পর্ক, হাসি মুখে কথা বলেও আশফাক খানও, শুধু আলিনা খানের মুখ চেপে একটা বেজার ভাব। ঠিক তখনই ওহুর আম্মিজান এগিয়ে এসে আশফাক খানের কানে কানে বললেন কিছু ফিসফিসিয়ে। সে কথা শুনে আশফাক খান কিছুটা চমকে ওঠে। সেই কথা শুনে চুপ হয়ে গেল ওহুর বাবা। সে আবার কথা পৌঁছে চুপিসারে আজমল খানের কানে। আজমল খান চশমার নাকের ডগায় ঠেলে চোখ ঠিক করে নিল, এরপর একরাশি হাসি নিয়ে হাঁক ছুড়ল, ওহু আসতে চাইছে না, ঘাবড়ে গিয়েছে, কান্না করছে নাকি আপনাদের দেখে। তন্ময় শুনল, একগাল হাসল, অতঃপর চুপচাপ দীর্ঘশ্বাস টানল গহীনে। বসে থাকলো পূর্বের ন্যায়। উপস্থিত অতিথির মধ্যে একজন প্রবীণ আওয়াজ উঠালো, সমস্যা নেই, না এলে থাক, আমরা ওহুকে আগে থেকে দেখেছি খান সাহেব, এ বিষয়ে তো আপনার সাথে আগেও কথা বলা হয়েছে, আপনি এবার কথা আগান, আমাদের কোনো সমস্যা নেই। আজমল খান মাথা নেড়ে আওড়ালেন, দেখুন ওহু আমাদের খুব আদরের মেয়ে, কদিন আগে আমাদের বড় মেয়ের বিয়ে হলো, ছেলে ইতালি থেকে ফিরেছে, পূর্ণরূপে অনুষ্ঠান করে আবার বিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের ছোট ভাই কথা বলবে, কারণ ওহু আমাদের পরিবারের পরি, আমার ভাইয়ের কলিজা। জবাব আসলো, আপনাদের মেয়েকে আমরা শুধু পরি নয়, রাজকন্যা করেই দেখব খান সাহেব। আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, আমার দুই ছেলে ক্যাপ্টেন আদিত্য মির্জা কিছুদিন পর কুয়েত মিশনে যাবে। এতটুকু বলে থামলেন, পর মুহূর্তে আবারও যোগ করলেন, আর আমার বড় ছেলে তন্ময়, হ্যাঁ আমার রক্ত হয়তো ওর শরীরে বইছে, তবে আমার আদর্শ নীতি শিক্ষা সবটুকু দিয়ে আমার ভাইয়ের ছেলেকে বড় করেছি। আপনার মেয়ে শুধু পরি নয়, আমাদের কাছে রাজকন্যা হয়ে থাকবে, কথা দিলাম ছোট খান সাহেব।
তিনি তখন তন্ময়ের গম্ভীর্য ছাপ ছাড়িয়ে চারপাশে একবার নজর বুলালো। কিছু একটা চিন্তা করতে মুহূর্তে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা মিস্টার আবরার খান কোথায়? দেখছি না তো, মহলে নেই নাকি? প্রশ্ন শেষ হতেই পাশে বসে থাকা আলিনা খান দ্রুত উত্তর কষলেন, বাংলাদেশে নেই, আজ সকালে লন্ডন গিয়েছে। কথা শুনে তন্ময় কপালে চিন্তার ভাঁজ পড়ল। মুখে টেনে গম্ভীর্য, দ্রুত ভুরু টেনে কুচকালো, সংক্ষিপ্ত জবাব করলো, ও জানতাম না তো এই বিষয়ে। আলিনা খান একটু থেমে নরম সুরে পুনরায় যোগ করলেন, অব্র মহলে নেই, সে ফিরে এলে এ বিষয়ে কথা বলা যাবে। তাই না অব্রের বাবা? জবাব আসলেন ক্ষণেই। দেখুন, আপনারা যা ভালো মনে করেন, তবে যেটা করে সেটা কিছুদিনের মধ্যেই করতে হবে, কারণ আমার ছোট ছেলে আদিত্য মিশনে যাবার আগে আমরা চাই তাকে বিয়ে করাতে। তার জন্যই পছন্দ মেয়ে। মিশন শেষে যখন সে ফিরবে 1 বছর বাদে, তখন একসাথে 2 ছেলের বউকে মির্জা পরিবারে তোলা হবে, আপনাদের পরীকেও। এই সংলাপ শুনে আজমল খান কিছুটা চিন্তামগ্ন হলেন। পাশে বসে আশফাক খান আজমিন খানের দিকে তাকিয়ে ইশারায় বোঝালেন, তারপর হালকা হাসিতে আওড়ালেন, আমাদেরও কোনো সমস্যা নেই, তন্ময়কে আমাদের বেশ পছন্দ, ওর কোনো আপত্তি আছে বলে মনে হয় না। ও তো এখনো পড়াশোনা করছে, বিয়ের পর আমাদের বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যাবে। আর যখন আমাদের বড় মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, তখন ওকেও একসাথে আয়োজন করে আপনাদের বাড়ি তুলে দিব, কি বলেন? আজমল খানের কথা উপস্থিত সকলে একসঙ্গে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আমরা রাজি। আজমল খান সঙ্গে সঙ্গে পরিচিকা রুজিনা বেগমকে আদেশ করে মিষ্টি আনতে। চারপাশে আনন্দ বিরাজমান, কিন্তু আলিনা খানের প্রতিচ্ছবি অস্বস্তিকর। কিছু বলতে চেয়েও যেন সাহস পাচ্ছেন না। ভেতরে ভেতরে এক অজানা জড়তা তাকে চেপে ধরেছে। আমরা তাহলে এবার উঠি, সবকিছু ঠিকঠাক করে আমাদের তারিখ জানিয়ে দিবেন। আগামী শুক্রবার হলে ভালো হয়, তবে আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করলে ঠিক হবে। এখন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে আমাদের অবশ্যই জানাবেন। পরক্ষণে সকলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, মুখে এক ফালি মুচকি হাসির প্রতিচ্ছবি বিদ্যমান। বিদায়ের আগে আশফাক খান তন্ময়কে জড়িয়ে ধরে সংলাপ বুনে, চিন্তা করো না বাবা, সবকিছু ঠিক থাকবে, তোমার হাতের ওপর আমি পরীকে তুলে দিব, কথা দিলাম, বলে একগাল হাসলেন আশফাক খান। তন্ময় গম্ভীর মুখে, যেন একটি পরিবারের অন্য সদস্যরাও ছিল খানমহলের অন্দরের বাইরে সবাই উপস্থিতি ঘটালো। তন্ময়দের মধ্যে লক্ষ্য হলো খান পরিবারের সদস্যদের প্রতিচ্ছবি আবার আনন্দে যেন ফিরে এলো। খান পরিবারে আবারও বিয়ের সানাই বাজতে চলেছে। আশফাক খানের একমাত্র কন্যা খান পরিবারের পরী। আর সবচেয়ে বড় পরিচয় হলো চন্দ্রবালার বিয়ে। মধ্যনিশীথ রেন্ট হাইজ, লন্ডনের অদূরে দাঁড়িয়ে ডুপ্লেক্স বাড়ি, ছাদে একা অব্র, আধুনিকতার পরশে নির্মিত প্রাসাদ রেন্ট হাউস এর একমাত্র মালিক অব্র নিজেই। বিশাল আকৃতির সুইমিং পুল, সুকারুকার্য বাগান, গ্যারেজ ভর্তি বিলাসবহুল গাড়ি, বাইকের সংগ্রহশালা। রেন্ট হাউসে অবস্থিত গাড়ির সারিতে আছে অব্রের সবচেয়ে পছন্দের ব্ল্যাক রোলস রয়্যাল, ব্ল্যাক মার্সিডিজ, হোয়াইট BMW, যার উত্তরাধিকার অব্র নিজেই। তবুও সকল অম্বসারে মাঝে একরাশ নিঃশব্দতা তার বুকে চেপে ধরে। অব্র দাঁড়িয়ে আছে ছাদের ধারে। গত রাত 4 দিন নিস্তব্ধতায় ঝরেছে তুষার, আর শীতল হাওয়ায় হিমশীতল। অব্র পকেট থেকে সিগারেট বের করলো, জ্বালিয়ে দিল টান, ধরকুণ্ডলী নাক মুখ দিয়ে বেরিয়ে গেল। কেন জানি বারবার কোডাচ্ছে অব্রের মন। পরনে সাদামাটা শার্ট, গেঞ্জি আর ট্রাউজার। পকেট থেকে ফোন বের করে অব্র লক বাটনে আঙ্গুল ছোঁয়াতে ঝলসে ওঠে চন্দ্রবালার হাস্যজল ছবি। অব্রর হাতে জলাকৃত সিগারেট, আরেক হাতে স্মার্টফোন। চোখের মনিতে ধরা ছিল চন্দ্রবালার ছবি। চোখ তার স্থির। 8টা বছর নিজের সত্তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে অব্র। মনুষ্যত্ববোধ, নৈতিকতা সবকিছু পাপের আগুনে নিংড়িয়ে দিয়েছে সে। পাপ গ্রাস করেছে তাকে। অনেক আগে তার মস্তিষ্ক ছেয়ে গেছে পাপে। তবু সেই হৃদয়, সেই মন আজও বিক্ষিপ্ত, শান্ত। এখনো খুঁজে ফেরে তাকে, যার জন্য এই ভাঙ্গুর এত প্রতীক্ষা। সেই তার চন্দ্রবালা। হঠাৎ মুহূর্তের ভেতরেই যন্ত্রণা বিঁধে যেন নিজের মনেই হেসে ওঠে অব্র। মাথা ভর্তি উঁচু উঁচু চুল, আকাশ সমান যেন। সব ঘুচে রাখা অপরাধের ছোঁয়া। অন্ধকার এমনটাই লাগছে। হঠাৎ ছড়ে দেওয়া এক সংলাপ বনে, কে বলে ভালোবাসা 2 বার হয়? আমি তো এই জীবনে একবারই ভালোবেসে তৃপ্তি পাই না চন্দ্রা। কথাগুলো উচ্চারণ করতে অপ্রথমে এক নিঃশ্বাস নিয়ে চোখে জল
জল জমাট বেঁধে গেছে যেন, লাল হয়ে শিরা উপশিরা অব্রের। আকাশের দিকে তাকিয়ে পুনরায় খোলা আকাশের বুকে মেঘ জমেছে। অব্র আবার কিছু ভাবে, মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে উষ্ঠজোড়া ফাঁক করে বুলি ছুড়ে। শুনছ গো মেঘরা, তোমরা আমার চণ্ডার ওপর ভর করে বসো না, তাহার মুখে মেঘ মানায় না। অব্র জানে অহু হয়তো এতক্ষণ জেনে গেছে অব্রার বাংলাদেশে নেই। হয়তো এই সংগ্রামে অহুর আবদ্ধকৃত অভিমানগুলো জমা হতে শুরু করেছে। তার অনুপস্থিতিতে তার চণ্ডার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে জানে না অব্র, যার জন্য এত বছর এতগুলো রাত পুড়িয়েছে। অব্র নিজের মনুষ্যত্ব পর্যন্ত বিসর্জন দিয়েছে। সে চণ্ডার বিয়ের কথা চলছে আবার তারই অনুপস্থিতিতে। অব্রের কানে এই খবর পৌঁছাবে যে তার চণ্ডাবালার বিয়ে ঠিক হয়েছে অন্য কারোর সাথে, তখন কি করবে অব্র? অব্র তো বলেছিল কোনো পুরুষের পৃথিবীতে জীবিত থাকবে না যদি চন্দ্রার বিয়ে অন্য কারোর সাথে হওয়ার কথা ওঠে। তাহলে কি পরবর্তীতে অব্র এই কথা জানবে? কি ধ্বংস নেমে আসবে তাহলে খান পরিবারে? এদিকে খানমহলের বৈঠকখানায় সকলে বসে আছে। সবার উৎসুক দৃষ্টি একমাত্র অহুর পানে নিবদ্ধ। সবার মাঝখানে বসে আছে অহু, পাশে আশফাক খান বসা, সাথে আজমাল খান ও অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত। আশফাক খান স্নেহভরা কণ্ঠে হাত বুলিয়ে অহুর মাথায় বললেন, কাছে টেনে এনে। অহু মুখ গোমড়া করে বসে আছে, মাথা বড় করে টানা ওড়না, শুষ্ক গলায় বারবার ঢোক গিলছে সে। খানিকটা নীরব দৈবিক প্রশ্ন এলো আজমল খানের কণ্ঠ থেকে, অহু কি হয়েছে মা? দৈবিক প্রশ্নে অহু যেন কিছুটা চমকে যায়, কাপা কাপা গলায় ওপরে তাকায়, ঠোঁট কাঁপছে অনবরত, গিলে নেয় এক ঢোক, ভেতরে জমে থাকা ভয়কে চেপে রেখে জবাব দেয়, কিছু না চাচ্চু। আজমল খান এক চিলতে হাসি ফুটলো যেন, এগিয়ে এলেন অহুর পাশে বসে বললেন, মাথায় স্নেহ ভরা হাত বুলিয়ে দিয়ে আহরালেন, ভয় পাচ্ছ কেন আম্মা? এখানে ভয় পার কিছু নেই। ঘোমটার আড়ালে যে অল্প ঠোঁট বাঁকা অহুর, বুকের ভেতর ধুকধুক করছে, হৃদয়টা ছুঁই ছুঁই আকাশ। বৈঠকখানে উপস্থিত সবাই, নিহা থেকে শুরু করে নানু বাড়ির লোকজন, এমনকি অহুর বড় মামা আলাউদ্দিন শাহ পর্যন্ত হাজির। অহুর গভীর নিঃশ্বাস টেনে চোখ নামিয়ে মাথা নেড়ে জি বলুন। ঠিক তখনই ছুড়ে আসে প্রশ্ন, যে ভয়ে এতক্ষণ বুকটা ধুকধুক করছিল, তোমার কি কোনো নিজস্ব পছন্দ আছে? থাকলে নির্দ্বিধায় আমাদের বলতে পারো। ও মাথা নাড়ে বসে তৎক্ষণাৎ, বসার ভঙ্গিতে পাল্টে দিয়ে অস্থিরতা। যে প্রশ্ন শুনতে ভয় এতক্ষণে অহুর, সে প্রশ্নের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কি বলবে এখন? অহু কি উত্তর দিবে এই প্রশ্নের? কিভাবে বলবে সবাইকে সত্যটা? এই প্রশ্নের উত্তর তো তার মন মস্তিষ্ক জুড়ে বেড়াচ্ছে। এক নামই অব্র ভাই, এই নামে ভাবতে এক সেকেন্ডও লাগে না অহুর। কিন্তু কি বলবে এই কথা সবার সামনে? কোন অধিকারে বলবে? অব্র ভাই তো কখনো সেই অধিকার দেয়নি অহুকে, কখনো তেমন সুযোগ তৈরি হয়নি। অব্র ভাই বারংবারই লোহার হৃদয়ের মতো কঠিন প্রকৃতির মানুষ। ভালো কথা বলার জন্য থরথর করে কাঁপে অহুর বক্ষ। কি করবে এখন অহু? কিভাবে বলবে এ কথা নিজের বাপ চাচার সামনে? কিভাবে স্বীকার করবে তাদের যে তার ছেলেকে সে ভালোবাসে? এটা কি বড় চাচাকে বলার মতো কোনো কথা? তখন যে শুধু মাথা কাটা যাবে না, বাপ চাচার সামনে নিজেকে নিঃস্ব লাগছিল তার। মাথার ভেতরে ঝড় বয়ে যায় অহুর, মস্তিষ্ক নাড়া দিচ্ছে ভাবনার ঘূর্ণিপাকে। শুরু হয়েছে চিনচিন ব্যথা, বাম পাঁজরে বুকের ভেতরে জন্মে থাকা এক অস্থিরতা যেন মাথা চাড়া দিয়ে উঠল। মাথার ভেতর ঝড় বয়ে চলেছে অহুর, মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে ভাবনায় ঘূর্ণিপাকে, মাথা শুরু করে চিনচিন ব্যথায়, বাম পাঁজর কেঁপে ওঠে, বুকের ভেতরে জন্ম নেয় অস্থিরতা। প্রশ্নের জটিল বেড়াজালে আটকে পড়েছে অহু। আজ কোনো প্রশ্নের সঠিক উত্তর নেই তার কাছে। ঠিক তখনই অহুর বড় মামা আলাউদ্দিন শাহ নরম গলায় প্রশ্ন ছুড়ে মারেন, কি হয়েছে অহু? কি এত ভাবছো তুমি? অহু হক জুগিয়ে যায়, আমতা আমতা করে বলে, না কিছু না মামা। সবারই শীতল জবাবে যেন কিছুটা ক্ষান্ত হলেও, তাহলে বলো আম্মা, তোমার কি কোনো নিজস্ব পছন্দ আছে? গলা কেঁপে যায় অহুর। না না না, নেই। এটুকু বলেই অহু মাথা নিচু করে ফেলে, চোখ বুলিয়ে নেয়, দীর্ঘ শ্বাস ফেলে, গলায় জমে থাকা নিঃশ্বাস ঘন হয়ে ওঠে। এই বৈঠকখানে আর কিছু মুহূর্ত থাকলে দম বন্ধ হয়ে যাবে যেন অহুর। পরক্ষণে আজমল খান হেসে আওড়ালেন, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। এখন যাও আম্মা, বিশ্রাম নাও। হুকুম পেয়ে এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল অহু। বড় বড় পা ফেলে বৈঠকখানা থেকে বালি সরিয়ে ফোনটা বের করে অহু। ব্যাকুল হাতে বারবার ডায়াল করে অব্রের নাম্বারে, কিন্তু প্রতিবারই হতাশায় ফোন বন্ধ। বিরক্তিতে অসহায় নিজের চুল টেনে ধরে অহু। ক্ষণিকেই ঠোঁট কামড়ে নেয় সে। অহু চলে যাওয়ার
অহুর চলে যাওয়ার পর বৈঠকখানায় শুরু হয় বিয়ের আলোচনা। উপস্থিত সকলে একমত, বিয়ে হবে আগামী শুক্রবারে। সরাসরি কিছু না বলেই চোখে মুখে তাহার উদ্বেগ হাঁক ছুড়ে আলিনা খান। অব্রকে ছাড়া বিয়ের দিন তারিখ ঠিক করা কি ঠিক হচ্ছে? অব্র দেশে ফিরলে কিছুদিন না হয় পরে ঠিক করো। তবে মুহূর্তেই প্রতিক্রিয়া আসে একাধিক দিক থেকে। অব্রের জন্য অপেক্ষা করতে গেলে ছেলে পক্ষের দেরি হয়ে যাবে। শুনলে না তাদের ছেলেকে নাকি বিয়ে দিবে, আরেক ছেলেকেও সময় মতো সব করতে না পারলে তালগোল পাকিয়ে যাবে। অব্রের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না, হামজার সাথেও না। হয়তো আবহাওয়ার জন্য সমস্যা হচ্ছে। আর অব্র যখন লন্ডন যায় এমনটাই তো হয়, এটা নতুন কি? ঠিক বলেছেন, যখন সব কিছু ঠিকঠাক তখন আর দেরি করা ঠিক হবে না। আমরা তো রাজি আছি, সব কিছু যেহেতু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। বিয়ের মতো শুভ কাজ তাড়াতাড়ি হওয়াই ভালো। একই কথায় পাকা সিদ্ধান্ত হয়ে যায় আগামী শুক্রবার অহুর বিয়ে। সবাই এতে স্বস্তি নিঃশ্বাস ফেলে। অন্ধকার আচ্ছন্ন ছোট্ট কক্ষ, এক কোণে জ্বলছে মৃদু আলো, বিস্তার নয় তা। চারপাশের জিনিসপত্রে মোটামুটি চিহ্নিত করার জন্য যথেষ্ট। দেওয়াল জুড়ে মোটামুটি যথেষ্ট চিহ্নই রয়েছে। দেওয়ালের গায়ে লেগে আছে পুরনো মাকড়সার জাল। দূরে জমে আছে কংক্রিটের খসখসে গায়ে। কক্ষের মাঝে একটি চেয়ার, আর সেই চেয়ারের ওপর রশি দিয়ে বাঁধা সোহেল। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, চিবুক ও কপালে ফুলে গেছে রক্ত জমে। দু হাত পা মোটা রশি দিয়ে টাইট করে বাঁধা। স্যার, স্যার আমায় ছেড়ে দেন, আমি কিছুই জানি না। সত্যি বলছি স্যার, বিশ্বাস করেন। তন্ময় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর দু ভুরু উঁচিয়ে গম্ভীর শ্বাস ছেড়ে হাঁক ছুড়ে। কিছু না জানলে তো বেঁচে থাকতে পারবি না সোহেল। যা জানিস তাড়াতাড়ি বল। স্যার, আমি সত্যি কিছু জানি না। ওই দিন আমি কিছু দেখিনি। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, ফোনে কথা বলছিলাম। রাস্তায় কি হয়েছে আমি কিছুই দেখিনি। তন্ময় একগাল হেসে হাত বাড়িয়ে সোহেলের চোয়াল চেপে ধরে। শক্তপোক্ত হাতে ঠেসা দিয়ে ধরে তাকে। রক্তিম চোখে দাঁতে দাঁত চেপে হিসিয়ে ওঠে। সত্যি করে বল, কি দেখেছিস তুই ওই রাতে ছাদে দাঁড়িয়ে? যেগুলি করেছিল সে নিচের ছেলেটাকে এমপির পোলার মতোই নাকি অন্য কেউ? ব্যথায় কুকড়ে ওঠা সোহেল সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ সরল ছেলে। গ্রামের সন্তান, বাবা মা চাষ করে, মা সংসার সামলায় অনেক কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে। মেসে একটা সিট নিয়ে শুরু হয়েছে শহর জীবন। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখনই নিচের রাস্তায় গুলিবর্ষণ হয়। এক যুবক মারা যায় স্পটে। আর সোহেল থেকে যায় সেই ঘটনার একমাত্র সাক্ষী। সব দেখেও চুপ থাকে আছে, কারণ সত্যি বলে জীবন যাবে। স্যার, আমি কিছু দেখি নাই, আমায় ছেড়ে দিন। আমার মা চিন্তা করতেছে, একবেলা কথা না করলে পাগল হয়ে যায়। দুদিন ধরে আটকায় রাখছেন, ছাইরা দেন স্যার। তন্ময় এবার সোহেলের মুখ থেকে হাত সরিয়ে নেয়। আদরে আলকা হাসি ফুটিয়ে বলে মৃদুস্বরের সংলাপ বনে, তোকে এসব ঝামেলায় জড়াবো না আর। বড় ভাই হিসেবে বলছি, বিশ্বাস করে বল। কথাগুলো শুনে একটু স্থির হলো সোহেল, কিন্তু দ্বিধা কাটে না। সত্যি বলবে নাকি চুপ থাকবে? তন্ময় কি সত্যি বিশ্বাসযোগ্য? তন্ময় আবারও বলে ওঠে, কি ভাবছিস এখানে কোনো ক্যামেরা নেই? রেকর্ড করতেছি কি না তোকে আমি কাগজে সাইন দিয়ে বলতেছি না নাকি? সোহেলের তোলপাড় করা বুলি ছুঁড়ে ঢোক গিলে, সত্যি বলে দিলে ছাইরা দিবেন তো স্যার? তন্ময় মৃদু হাসে, হ্যাঁ ছেড়ে দিব। তোর মা বাবা খুঁজতে আসছিল, তাহলে পরশুদিন তোকে ছেড়ে দিই। স্যার, আমায় এইসবে জড়ায়েন না। আমি পড়াশোনা ক্যারিয়ার শেষ কইরা চইলা যাবার চাই দেশে। আমার ঢাকায় ভাল লাগে না। আমি ডাক্তার হইতে চাই, অনেক কষ্টে চান্স পাইছি স্যার। ঠিক আছে, তুই ভরসা করে বল। সোহেল কাপা গলায় বলতে শুরু করে সত্যটা। হ্যাঁ স্যার, আমি দেখছিলাম ছাদে দাঁড়িয়ে। এমপির ছেলেকে গুলি করেছিল ওই ছেলের গাড়ি থেকে নাইমাইশা সাদা গাড়ি আসিল, অন্য কেউ ছিল না লগে। তন্ময় থামে, এক পলক নিশ্চিত হতে প্রশ্ন ছুড়ে, তুই স্পটে এমপির ছেলেকে দেখেছিলি? হ্যাঁ স্যার, আমি ছবি দেখছিলাম, ওটাই এমপির ছেলে আসিল। সে গুলি করছিল, আমি চিনি এমপির ছেলেরে, আমি কোনো ভুল দেখি নাই। তন্ময় এবার হাঁটু গেড়ে বসে ছিল, উঠে দাঁড়ায়, ঘাড় চুলকায় চুপচাপ কিছুক্ষণ। শৈলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, স্যার আমি তো বলতাছি এসব সত্যি, এবার আমারে সাইরা দেন। তন্ময় ফিরে তাকায় সোহেলের দিকে, চোখ তার ঠান্ডা, শীতলতা যেন। হ্যাঁ ছেড়ে দিব তোকে, চিন্তা করিস না তুই। সোহেল হালকা স্বস্তির শ্বাস ফেলে, চোখে পানি চিকচিক করে ওঠে। তাও হেসে ফেলে সে। কবে ছাড়বেন স্যার? জবাব আসে গম্ভীর, এখনই বলে তন্ময় কোমর থেকে পিস্তল বের করে হঠাৎ চট করে বুলেট লোড করে টেনে নিল। কিছু বুঝে ওঠার আগে বন্দুকের নল সোজা সোহেলের কপালে ঠেকালো। আতকে শুকিয়ে ওঠে সোহেলের পান, কান্নায় ভেঙে পড়ে আহাজারি করে পান ভিক্ষার।
স্যার আপনি তো কইছিলেন ছাইরা দিবেন আমারে, তাহলে বন্দুক তুলছেন কেন? তন্ময় গভীর শ্বাস ছাড়ে, শীতল কথা বজায় রেখে হাঁক ছুড়ে। সব কিছু দেখা লাগে না রে সোহেল, সবার কথা বিশ্বাসও করা লাগে না। তোকে ছেড়ে দিলে এই কথা একদিন ঠিকই বেরিয়ে আসবে। আমি সেই রিস্ক নিতে পারবো না। এমপি সাহেবেরকে আমি কথা দিয়েছি, মাফ করে দিস সোহেল। স্যার আপনি আমার বাপ, মাইরেন না, জানে মাইরেন না। পাগল হয়ে যাইব আমার বাপ মা, আমারে জানে মাইরেন না। পুরো কথা শেষ করার আগে ট্রিগার চেপে দেয় তন্ময়। সাইলেন্সার যুক্ত বন্দুক হওয়ার জন্য কোনো শব্দ হলো না। বিশ্ববিদ্যালয়ে পড়া তরতাজা প্রাণ মারা গেল, রক্তে ভেসে গেল তার স্বপ্নগুলো। বাবা মার আশা সব মুহূর্তেই থেমে গেল। আক্ষেপ, শেষবারের মতো জনম দরদি মায়ের মুখটাও দেখা হলো না সোহেলের। লন্ডন শহর রাতের গভীরতায় ঢেকে গেছে। ওপরে আকাশ জুড়ে তুষারপাত চলছে। স্নোফল বেষ্টিত সেই রাতে আকাশে চাঁদ দেখা যায় না। তারাগুলো অলিগলি স্নিগ্ধ বরফের আস্তরণ। প্রতিটি ঘর, ছাদ, জানালা কর্নিশে জমে উঠেছে তুষার সাদা ঢেউ। সড়কপথে স্তব্ধ, গাড়ি চাকার দাগ নেই, মানুষের পায়ের ছোঁয়া নেই। সব কেটে গিয়েছে যেন স্নিগ্ধ সাদা ফলার মতো। ভাসে কুঁচকে থাকা এক পুরনো কাগজের প্রান্তে লেখা কিছু শব্দ। আপনি আমাকে 20 বছর ধরে ভালোবেসেছিলেন, এ কথা আপনি বলেছেন, অথচ সেই ভালোবাসার উত্তাপ আমি একটু অনুভব করতে পারিনি, এই মুহূর্তের জন্য না। তাহলে বলুন তো, কিভাবে বুঝবো আপনার ভালোবাসার মূল্য? মানুষ ভালোবাসলে অনেকভাবেই, কখনো স্পষ্ট, কখনো গোপনে জানায়। আপনি আমায় ভালোবাসেন গোপনে আঁকড়ে ধরে, কিন্তু আমি তো জানতে পারিনি। এই দায় কি আমার? আমি কি দোষ করেছি? আজ অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, তাই তো? আপনি কি দোষ করেননি তাহলে, যখন গোপনে আমায় ভালোবেসেছেন, অথচ কখনো আমায় বলেননি ভালোবাসি? আজ আপনি আমাকে তুলেছেন কাঠগড়ায় এক অপরাধীর মতো। কি জানেন কি, আপনার জন্য আমার এই আদালত আছে, সেখানে আপনিও দণ্ডিত। হয়তো পুরো পৃথিবী আপনাকে দোষ দেবে না আজ, বরং আমি বিয়ে করতে চলেছি অন্য কাউকে, যাকে আমি ভালোবাসি। আপনি যেমন আমায় পেয়ে খুশি হতেন, আমিও তেমন তাকে পেয়ে খুশি হব যখন তাকে পাবো, যাকে আমার হৃদয় গভীরভাবে ভালোবাসে। আপনার বুকটা পুড়ছে নিশ্চিত আমার এই কথাগুলো শুনে, তবে আমি অসহায় আজ। আমি আজকে ভীষণ দোষী, অন্য কাউকে ভালোবাসি বলে। আর আপনি দোষ দেবেন? ভুল, আমি ভালোবেসে প্রকাশ করেছেন বলে। কথায় আছে, সঠিক সময়ে ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয় নাকি, আর ভুল সময়ে ভালোবাসা প্রকাশ করলে অন্য কারো হয় বোধ হয়। কথাটা শেষ কথাই বলি, আপনার 20 বছরের ভালোবাসা আমি বুঝতে পারিনি, অনুভব করতে পারিনি 20 সেকেন্ডের জন্যও। আপনার কাঠগড়ায় আমি দোষী, আর আমার আদালতে আপনি দণ্ডিত আসামি। প্রকৃত অর্থে আমরা কেউ কারো অপরাধী নই। হয়তো সময় ছিল আমাদের বিরোধে, ভাগ্য আমাদের এক হতে দেয়নি আশাফ ভাই, অতএব দোষারোপের আর মানে নেই। আমায় ক্ষমা করে দিতে পারলেন দিয়েন, ভালো থাকবেন। আপনার অপরাধী উম্মে শিফা খান, প্রিয়বতী। চিঠি পড়ে চোখের কোণে জমে থাকা অশ্রু অঝরে মুছে নিল আশাফ। ক্লান্ত মুখে ফুটল বিষগ্ন হাসি, চোখ তুলে চাহিয়ে রইল নীল আকাশের দিকে, যেন কিছু খুঁজছে সেখানে এক টুকরো সুট, যা বড্ড বেশি প্রয়োজন এখন। চোখ দুটো লাল, অনেক কালের জমে থাকা ব্যথা চেপে রেখেছে। অ্যাপার্টমেন্টের বেলকনিতে দাঁড়িয়ে আশাফ, পরনে তার সাদাসিধে গেঞ্জি। একসময় বলিষ্ঠ কাঠামো শরীর দিনে দিনে যেন ভেঙে গিয়েছে অনিয়মে আর অপরিচর্যায়। হঠাৎই প্যান্টের পকেটে রাখা ফোনটি বেজে ওঠে। সারা দিতে চোখে তাকালো আম্মা কলিং। কলটি দ্রুত রিসিভ করে আশাফ আওড়ালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার শরীর কেমন? জ্বর কমেছে? আশাফ দীর্ঘ শ্বাস টেনে নিয়ে জবাব ছাড়ে, জ্বর আর নেই, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আশাফের মায়ের অভিযোগ মিশ্রিত কণ্ঠে আওড়ায়, কতবার বলেছিলাম বাংলাদেশে চলে আয়, এই শরীরে আর কতদিন থাকবি লন্ডনে? আশাফ হালকা হাসলো, মায়ের উদ্বিগ্ন প্রশমিত হলে হাঁক ছুড়ল, আম্মা আপনি যথেষ্ট চিন্তা করবেন না, আমি ছোট নেই। আপনি কি করছেন? ঠিকমতো খাচ্ছেন তো? আশফি কি করে? মায়ের কথার ফাঁকে পড়লো, সরাসরি বলে ফেললো, কথা ঘুরাবি না একদম। আর
এবার তো বাংলাদেশে তোকে আসতে হবে। কণ্ঠে উদ্বিগ্ন মিশ্রিত যেন আশাবকে ছুঁয়ে গেল। কেন আম্মা, কি হয়েছে? বাংলাদেশে আসতে হবে কেন? একটা হালকা হাসি দিয়ে আওড়ালো। ওহুর বিয়ে শুক্রবার। মুহূর্তেই চমকে গেল আশাব। বেলকুনির গ্রিল ছেড়ে দাঁড়িয়ে হাঁকছিল ক্ষিপ্ত স্বরে। হোয়াট? ওহুর বিয়ে? কে বলছে? কার সঙ্গে? কিছু তো জানলাম না। আজকে সব ঠিক হলো। তোর বাবার আমি এখন খানমহলে। আশফি কাল আসবে, পরীক্ষা চলছে ওর। ছেলেপক্ষের তাহারা আছে, তাই অব্রকেও না জানিয়ে তারিখ ঠিক করে ফেললাম পরশু। আশাফের কণ্ঠ পুনরায় চেতে উঠল। অব্র? অব্র কোথায়? অব্র জানে না তাহলে ওর বিয়ে হচ্ছে? অব্র তো এখন লন্ডনে, ফোন বন্ধ হওয়ার। খারাপ আবহাওয়ার কারণে নাকি যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে এত তাড়াহুড়া কিসের আম্মা? অব্রকে জানিয়ে বড় একটা সিদ্ধান্ত না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কেন আপনারা? আর ছেলেটাকে? তোর বড় মামার পরিচিত, সিআইডি ইন্সপেক্টর তন্ময়। তন্ময় চিনেছে? চিনেছি। আচ্ছা, ওহু কি কিছু বলেছে? ওহু কি এই বিয়েতে রাজি? ওর কোনো পছন্দ নেই। সব ঠিকঠাক আছে, এবার তুইও চলে আয়। পারলে অব্রকে নিয়ে আয়, যদি যোগাযোগ করতে পারিস। আশাব কিছুক্ষণ চুপ, তারপর আম্মার দিকে বলে, দেখি কি করা যায়, পরে কথা বলছি তাহলে। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রাখিস। আপনিও। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ফোন কেটে পকেটে রাখতেই দমকা ঝড় বয়ে গেল যেন আশাফের মধ্যে। মাথার গুমড়ে থাকা চিন্তাগুলো গভীর ভাঁজ ফেলল। প্রতি মুহূর্তের জন্য অস্থিরতায় ফোনটা হাতে নিয়ে খুঁজতে থাকে অব্রের নাম্বার। একের পর এক কল দিল, কিন্তু বারবারই ফল। প্রতিবারে একটাই উত্তর আসে, সুইচ অফ। দীর্ঘ শ্বাস ফেলে বেলকুনির রেলিংয়ে দাঁড়িয়ে আশাব। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। এই খবর অব্র জানলে তখন কি হবে? এই চিন্তা আশাবের বুকের ভেতরটা যেন ভারী কাটার মতো শিউরে ওঠে। এমন সময় চুপ করে ভাবতে থাকে, গুছিয়ে নিতে থাকে নিজের চেষ্টা করা মনকে। কিন্তু আশাব তো সহজে হার মানার নয়। হঠাৎ করে যেন মনে পড়ে যায়, এক ঝটকালো সোজা হয়ে দাঁড়ায়। হাত থেকে ফোনটা তৎক্ষণাৎ নেয়, অন্বেষণ করতে শুরু করে। দ্রুত স্ক্রল করে একটি পরিচিত নাম্বার আঙুলে চেপে ফোনটি কল করতে, কলিং ডেভিড। লন্ডনের দক্ষিণাঞ্চল নর্থ গ্রিনউইচ এলাকায় অবস্থিত ইউরোপের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম দ্য 02 এর্নিয়ার বিখ্যাত এক মঞ্চে কিছুক্ষণ আগে হয়েছে রেসিল ম্যাচ। কিছুক্ষণ মধ্যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দুজন দানব। একদিকে আবরার খান অব্র, অপরদিকে রিং কাঁপানো লড়াকু রেসলিং তারকা। অব্রর ডান ঠোঁটের ওপরের অংশে ক্ষীণ চিড়ে গেছে শক্তিশালী এক মঞ্চের ফগ। এই ফোঁটা রক্ত গড়িয়ে ততক্ষণ অব্রের ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যা রেসিং ম্যাচকে স্বাভাবিক ঘটনা। অব্র নিচের আঙ্গুল ছুঁয়ে রক্ত পড়ছে, মুছে নিল তা। অব্র বলিষ্ঠ উদাম শরীরে পেশিবহুল দুই বাহু শিরায় টান টান হয়ে আছে উত্তেজনা। শ্যামবর্ণের দেহে অনেকদিন পর রেসিং রিংয়ে ফিরেছে অব্র, কিন্তু তাতেও দৃঢ়তা একটু ম্লান হয়নি অব্রের পরাজয়ের জন্য জন্মায়নি। অব্রের শরীর থেকে নির্গত প্রতিটি রক্তবিন্দু দেখা যাচ্ছে যেন আজ জয় নিয়ে 9 বছর ইতিহাস তাই বলে দেয়। রিংয়ের চারপাশে উত্তেজনায় গর্জে উঠেছে দর্শকরা, কিন্তু হঠাৎ স্তব্ধ হয়ে গেল চারপাশ। রিংয়ের মাঝখানে মুখ থুবড়ে পড়ে আছে রেসলার প্রতিপক্ষ, নিস্তেজ নিশ্চল। 3 বার হুইসেল বাজানো হলো সম্মিশন, কিন্তু কোনো সাড়া নেই। অব্র ঠিক তার পাশে দাঁড়িয়ে স্বভাব স্নিগ্ধ ভঙ্গিতে উন্মুক্ত বলিষ্ঠ শরীরটা খানিকটা হেলে। মাত্র এক ঘুষিতেই প্রতিপক্ষ মাটিতে এইভাবে লুটিয়ে, হ্যাঁ, বুকের মধ্যে মাঝখানে এক প্রান্তেই আছড়ে ফেলেছে প্রতিপক্ষকে। অব্রের হার মানে কখনোই না। অব্র পুনরায় ঠোঁট ছুড়ল, দেখলো রক্ত। এক ফোঁটা রক্ত মুছে নিয়ে এম্পায়ার অব্রের হাত উঁচিয়ে রিং জুড়ে গর্জে উঠে জয়ধ্বনি। জাফর এসেছে। হঠাৎ নিচু কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় অব্র ডেভিডকে। ডেভিড গম্ভীর সুরে প্রত্যুত্তর করলো, হ্যাঁ, অপেক্ষা করছে তোমার জন্য। অব্র তোয়ালে দিয়ে মুখ মুছে নিল, অতঃপর স্থির কণ্ঠে আওড়ালো, তোমরা সবাই চাও সবকিছু তৈরি করে নাও, আমি আসছি 5 মিনিটের মধ্যে। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো এবং পর মুহূর্তে স্থান ত্যাগ করলো। কিন্তু এর মধ্যেই যেন নৈশব্দে রয়ে গেল এক ছোট্ট ঘটনা। রিংয়ের ভেতর উত্তেজনায় উল্লাসে ডেভিডের পকেটে থাকা ফোনটি বারবার বেজে গেছে, থেমে গেছে। চারদিকে হইচই, করতালি, চিৎকারের কারণে ডেভিডের কান পর্যন্ত পৌঁছায়নি তা। তবুও ফোনের স্ক্রিনে এক আকস্মিক চিহ্ন তো রয়ে গেছে, মিস কল। 5 মিস কল।
ফর আশরাফ তালুকদার। আশরাফ ডেভিডের পূর্ব পরিচয়ের যোগসূত্র ছিল অব্র নিজেই। অব্র, ডেভিড, জিসা, এরকি এই চারজনের সাথে লন্ডনের খ্যাতিনামা রয়্যাল ওয়েলফ ইউনিভার্সিটি অফ লন্ডনে গ্র্যাজুয়েশন শেষ করেছে। আশরাফ যখন লন্ডনে আসতো তখন অব্র ডেভিডের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখনই অব্র আর ডেভিড ফন্দাজ একসাথে একই অ্যাপার্টমেন্টে থাকতো। অব্র শাওয়ার সেরে একখানা অফ হোয়াইট গেঞ্জি পরে নিল, মাথার চুল ভিজে থেকে হালকা পানি ঝরে পড়ছে। আয়েশ করে বসলো সোফায়। সোফার অপর প্রান্তে আগে থেকে বসে আছে শেখ আলাউদ্দিন জাফর, পরনে দীর্ঘ সাদা জুব্বা, মাথায় রাজকীয় পাগড়ি। দেখলেই বোঝা যায় তিনি দুবাইয়ের প্রভাবশালী শেখ। পরে পরিচিত, পাশাপাশি তিনি পাপের রাজ্যে এক নীরব শাসকও। সঙ্গে উপস্থিত ডেভিড, জিসা আর এরিক সহ অব্র। ড্রয়িংয়ে ঢুকতেই জাফর শেখের চোখে মুখে বিরক্তির ছায়া নেমে এলো। ভুরু কুঁচকে গম্ভীর হয়ে উঠলেন যেন তিনি। শুধু এক গাল হালকা হাসি ছুড়ে কিছু মুহূর্তেই শেখের কণ্ঠে ভেসে এলো গম্ভীর রাশভারী হয়ে। কতদিন পর দেখা হচ্ছে আপনাদের অব্র? অব্র আয়েশি ভঙ্গিতে সোফায় বসে দুহাত ছড়িয়ে দিয়ে উত্তর কষল, 1 বছরও হয়নি এখনো। সে কিছুটা বিরক্ত হয়ে আওড়ালো, এতদিন বাদে তুমি লন্ডন ফিরলে, আর তোমার অনুপস্থিতিতে তোমার লোকজন কত ঝামেলা পাকিয়েছে সে খবর কি রাখো? অব্র ঠোঁটে ঠোঁট মিশিয়ে একগাল হাসলো, পরক্ষণে সংক্ষিপ্ত জবাব করলো, হ্যাঁ জানি। শেখ একটু চটে গেল, গলায় রাগ মিশিয়ে হাঁকছিল, জানো যদি তাহলে এখনো ওদের গর্দান রেখেছো কেন? পাশে বসে রেখে সাপ পুষছো নাকি? এ কথায় তৎক্ষণাৎ আগুনে ঘি পড়লো। পরক্ষণে কথা গিয়ে লাগলো জিসার দিকে। এটা বুঝতে কষ্ট হলো যেন তার। জিসার চোল শক্ত হয়ে এলো। অব্র, ডেভিড, এরিক চুপ, কিন্তু জিসা হুঙ্কার ছিল, সাপ পুষে রাখা টুটটুটের চেয়েও ভালো। অব্রের সঙ্গে সঙ্গে ইশারায় জিসাকে থামিয়ে দেয়। জিসা চুপসে গেল, মনের ভেতরে তখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। তার তুলনায় কারো যেন সাপের খাতেই অপমান করা হয়েছে। পর মুহূর্তে অব্রের সুরে আওড়ালো, আমার দলের লোক সাপ বা শকুন তা আমি ভালো করেই জানি, কিন্তু কেউ যদি আমার লোকদের টার্গেট করে খেলে সে আমার নীতির মধ্যে পড়ে না। আপনি আমার সাথে সরাসরি দেখা করতে চেয়েছেন, আমি এসে পড়েছি লন্ডনে, নতুবা আজকাল আমার দেখা পাওয়া বড্ড মুশকিল। এক মুহূর্ত থেমে অপ্র পুনরায় চোখ করলো, আমার লোকেদের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। সে একেবার কণ্ঠ গভীর করে বুলি ছুড়ল, তোমার লোকেরা আমার ওপরে হামলা করেছে, প্রকাশ্যে গুলি চালিয়েছে, এমনকি আগুনে পুড়িয়েছে লাশ আমার লোকেদের, আর তুমি চুপচাপ বসে এগুলোর মজা লুটছ। ওমর খৈফাতের ছেলে মৃত্যুর দায় স্বয়ং করে অব্র আওড়ায়, ওর মৃত্যুর জন্য আমার লোক দায়ী, আমি সেটা মানি। শেখ জাফর কড়া কণ্ঠে জবাব দিলেন, যেহেতু মানছো তাহলে এখনো তাদের পাশে বসিয়ে রেখেছো কেন? কোন পদক্ষেপ নাওনি কেন? নাকি আমরা নিব? অনেকবার তোমার লোকেদের সাথে সংঘর্ষ হয়েছে, এভাবে চললে কতটুকু সামাল দিতে যাবে জানো তো? অব্র কিছুক্ষণ চুপ রইল, নিজের ঠোঁট কামড়ে ধরে গম্ভীর গলায় হাঁক ছুড়ল, আর হবে না এমন। আমার লোকদের আমি সাবধান করে দিব, পরবর্তীতে এমন কিছু হলে আমি নিজেই ব্যবস্থা নেব, কথা দিলাম তো। শেখ জাফর আগে ফুঁসলেন, কিন্তু আজকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে চাইল। হঠাৎ বসা থেকে সোজা উঠে দাঁড়ালেন, গম্ভীর কণ্ঠে আওড়ালেন, ঠিক আছে, এ কথাই তবে রইল, আমি আসছি এখন, তাহলে আল্লাহ হাফেজ। অতঃপর অব্রের সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে গেল তিনি। তার সঙ্গীরাও জায়গা ত্যাগ করে, কিন্তু তাদের সকলের চোখে মুখে আগুনের স্ফুলিঙ্গ ক্ষিপ্ততা। জিসা, আমি আর কোনো উটকো ঝামেলা চাই না, ভবিষ্যতে এমন কিছু হলে আমি ভুলে যাব তুমি কে। আমার পাপের নীতি, বিশ্বাসঘাতকতা আর কথা ভাঙার কোনো জায়গা নেই। জিসা চোখ বুজে নেয়। হাজারো কথা জমে থাকলেও অব্র কিছু বলার সাহস নেই তার। অব্রের প্রতি দুর্বলতা যে কাজ করে তার। অব্র কিছু বলল না। ডেভিড, অ্যারিস জিসাকে সঙ্গে নিয়ে পাপের বন্ধি আস্তানায় এক নজর বুলাতে রওনা দিল। ডেভিডের পকেট থেকে ফোনটি তখন ছুঁয়ে দেখল না তখনও। সুরের অন্ধকারে কুঠুরিতে পা রাখতেই গা গুলিয়ে উঠল অব্রের। কতদিন পর ফিরে এসেছে অভিশপ্ত জায়গায়, একসময় যেটা ছিল তার ভীষণ পরিচিত। কুঠুরির অন্দরমহলের অংশ, মাঝে মধ্যে এক ফাঁকা চত্বর, চারপাশে মানুষ, কেউ যেন নির্দোষ, কেউ বা অপরাধী, কারো চোখে আশঙ্কা, কারো চোখে মৃত্যুর ছায়া। মধ্যনিশীথ খান মহল।
চাঁদ নেমে এসেছে রাতের আকাশে, ধরনীর বুকে পূর্ণিমার থালার মতো ঝুলে আছে। খানমহলের চারপাশে বইছে শীতল হাওয়া, চারদিকে নিস্তব্ধতায় মোড়া। খান পরিবারের অধিকাংশ সদস্যই তন্দ্রায় মগ্ন, আর কেউ এখনো জেগে আছে বলে মনে হয় না। খানমহলের দোতলার এক মাঝারি আকৃতির কক্ষে বসে আছে অহু। কাঠ আর কংক্রিটের তৈরি বারান্দায় হেলান দিয়ে মেঝেতে বসে, কোলে রাখা ল্যাপটপ, পাশে পড়ে আছে মুঠোফোন। চোখে তার হতাশা, পরনে এখনো হলুদের শাড়ি, গালে শুকিয়ে গেছে কাঁচা হলুদের স্পষ্ট ছাপ, দুই হাতে পাতা বাটা মেহেদির রং, কিন্তু তাতে কোনো উচ্ছ্বাস নেই। শাড়িখানা খুলে রাখার ইচ্ছেটুকু জাগেনি ওহুর। বারবার কল করছে, অসংখ্য মেসেজ পাঠিয়েছে অপ্র ভাইকে, কিন্তু কোনো উত্তর আসেনি। ওহুর চোখ টলমল করছে জলে, ভেতরে জমে থাকা কান্না হঠাৎ হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। কোনোদিন মুখ তুলে বলেনি অব্র ভাই, আমি তোমাকে ভালোবাসি ওহু। তাই তো ওহু কাউকে মুখ তুলে বলতে পারেনি, আমি অব্র ভাইকে ভালোবাসি। ওহুর বক্ষ কেঁপে ওঠে, শব্দ বুনে মন। দেখুন না, কোন ঘোষণা দিল না, কোনো প্রস্তুতি ছিল না, তবুও কবে কিভাবে যেন মুখ ফসকে বেরিয়ে গেল ভালোবাসি। ও নিজেই বুঝতে উঠতে পারছে না কখন অনুভব জন্মালো তার অন্তরে। আজ যখন গায়ে হলুদের বাটা লাগানো হলো, ওর মনে হচ্ছিল সে হলুদের ছোঁয়ায় শরীর ঝলসে যাচ্ছে। আপনি কি ফিরবেন অব্র ভাই? আটকে দেবেন কি আমার এই বিয়ে? আমি বিয়ে করতে চাই না, অন্তত থেকে যেতে চাই আপনাদের সাথে। আজ অন্য কারো নামে হলুদ ছোঁয়ায় ওর শরীর দগ্ধ হয়েছে, কাঁচা হলুদের গন্ধে ভরে গেছে তার চারপাশটা। প্রশ্ন করছে তার হৃদয়টা, আপনি কি ফিরবেন না অব্র ভাই? আটকে দেবেন না আমার এই বিয়ে? আমার মন কেন বলছে আপনি ফিরবেন, আপনি আসবেন, অনাকাঙ্ক্ষিত অধ্যায় তছনছ করবেন। তবে আপনি কখন আসবেন অব্র ভাই? বেশি দেরি হয়ে গেলে, কবুল বলার 1 সেকেন্ড পূর্ব হলেও আপনি ফিরে আসেন। আমি এই বিয়ে করব না অব্র ভাই, আমি এই বিয়ে করব না। ওর এই সংলাপ কবে যে দীর্ঘ হচ্ছে নিঃশ্বাস তা জানে না সে। চোখে মুখে নিস্তব্ধতা, ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠেছে ছবির দিকে তাকিয়ে। এগুলো সেই দিনের ছবি যেদিন ডাক্তার তাকে ড্রেসিং করাতে এসেছিল। ওহুর স্মৃতিতে ভেসে ওঠে অব্রের সাথে সেই প্রথম দেখা, টিএসসির মোড়ে বাইক রেসে। পাক্কা 9 মাস পর এক রাতে ছাদে দেখা হয় দুজনের, মাঝখানে সিগারেটের ধোঁয়ায় উঠছিল। ওহুর চোখ ঘুরিয়ে কক্ষের অন্দরে নজর ফেলে। সোফার ওপর পড়ে আছে লাল বেনারসি, সাথে অলংকার, অনেকগুলো বক্স। এগুলো তার জন্য আনা, মির্জাবাড়ি থেকে পাঠানো হয়েছে হলুদের সন্ধ্যাবেলায়। ওহুর সাথে আরেকজন সজাগ আছে এই মুহূর্তে, তিনি আর কেউ না, আলিনা খান। নিজের মনের ভিতর ভয়ে কুকড়ে মরছে সে, কি জানি কি হয়। আলিনা খান দ্বিধায় ভুগছে, আর এই দ্বিধায়ও ভুগছে আশরাফ তালুকদার। আশরাফ কি আদৌ সেই সংবাদ পৌঁছে দিতে পারবে, বা দিয়েছে? অবের কান অব্দি কি পৌঁছাবে সেই সংবাদ? যদি পৌঁছে থাকে, তাহলে কি হতে চলেছে আগামীকাল? খানমহলে সময় পেরিয়ে ঘড়ির কাঁটা পেরোয়, বিয়ের দিন ঘনিয়ে আসে। ভোর পেরিয়ে নতুন সকালের সূচনা। খানমহলে পুনরায় বিয়ের আনন্দে মজে ওঠে, কিন্তু যার বিয়ে সে অপেক্ষার ক্ষণ গুনছে। তার মন বলছে অব্র ভাই ফিরবে, এ বিয়ে আটকে যাবে। ওহুর বারান্দায় দাঁড়িয়ে রয়, অপেক্ষায় থাকে, এই বুঝি অব্র ভাই ফিরে আসলো।